নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, জলাবদ্ধতা। কক্সবাজারে কয়েকদিনের ভারী বর্ষণে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তি চরমে। বেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। গ্রেফতারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এবং সংরক্ষিত কোটায় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপিদের নামে 2000 প্লট, পূর্বাচলে 1000। আওয়ামী লীগ সরকারের নির্দেশে বরাদ্দ দেয় রাজুক, আইন লঙ্ঘন মত বিশেষজ্ঞদের। সময় সংবাদের সঙ্গে আছি আমি রাইদুল ইসলাম শুভ। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে সারা দেশে বৃষ্টি অব্যাহত রয়েছে। সকাল থেকে কোথাও দমকা হাওয়া, কোথাও বা ঝিরিঝিরি বৃষ্টি। এতে বিভিন্ন স্থানে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জমিতে পানি জমায় দুশ্চিন্তায় আছেন আমন, ধান ও সবজি চাষিরা। এদিকে কক্সবাজারে কয়েকদিনের ভারী বৃষ্টিতে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে চরম ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। লঘুচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে 3 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পটুয়াখালীর কুয়াকাটায় সমুদ্র উত্তাল থাকায় মাছ ধরা ট্রলারকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমলেও এখনও বিভিন্ন স্থাপনায় পানিতে তলিয়ে আছে। এদিকে চট্টগ্রামে জলাবদ্ধতায় সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানাতে এই মুহূর্তে কক্সবাজারের শৈবাল সড়কে আছেন রিপোর্টার সুজাউদ্দিন রুবেল এবং চট্টগ্রামে আগ্রাবাদ এলাকায় আছেন পার্থপ্রতীক বিশ্বাস। সরাসরি প্রথমে যাচ্ছি রুবেলের কাছে। কক্সবাজারে বৃষ্টিপাত কিছুটা কমেছে, যেখানে গতকাল যে 24 ঘন্টায় 501 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে, সেখানে আজকে গতকাল সকাল 9টা থেকে আজকে সকাল 9টা পর্যন্ত 262 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। সেক্ষেত্রে বৃষ্টিপাত কমেছে। আমরা দেখতে পেয়েছি হুটেল মুটেল জোনে যেহেতু বৃষ্টিপাত কমে যাওয়ায় পানি অনেকটাই নেমে গিয়েছে। তবে এখন পর্যন্ত আমরা যেখানে রয়েছি সেখানে আসলে দেখতে পাবেন এই যে পর্যটন কর্পোরেশনের এটি মোটেল, সেখানে এখনো পানিতে নিমজ্জিত রয়েছে। পুরো এলাকা জুড়ে পানি এবং নিচতলায় পুরো পানির কারণে মানুষ, এখানে যারা মানুষজন রয়েছে, যারা কর্মরত রয়েছে, তারা অনেকে আসলে অফিস করতে পারছে না। পাশাপাশি এখানে বিভিন্ন স্থাপনার সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে, সেগুলো তো আসলে পানিতে ডুবে রয়েছে। বিশেষ করে বাংলাদেশ বিমানের একটি সেলস কাউন্টার রয়েছে, বিশেষ করে বাংলাদেশ বিমানের অফিস বলা হচ্ছে, সেইখানেও আসলে আমরা লক্ষ্য করছি গাড়ি প্রবেশ করতে পারছে না। রাস্তার মধ্যে গাড়ি রেখে কর্মচারী যারা রয়েছেন তারা কিন্তু পানি ডিঙ্গিয়ে অনেকটাই দুর্ভোগের মধ্য দিয়ে তারা কিন্তু কাউন্টারে গিয়েছে। এর পাশাপাশি শুধু এখানে নয়, আমরা লক্ষ্য করছি যে সরকারি যে স্থাপনাগুলো রয়েছে, বেসরকারি স্থাপনাগুলো রয়েছে, বিশেষ করে গণপূর্ত বিভাগ সহ অন্যান্য যে স্থাপনাগুলো রয়েছে, সেখানে আসলে পানিতে অনেকটাই ডুবে রয়েছে। তবে ধীরে ধীরে পানি নামছে। তবে সবচেয়ে বেশি দুর্ভোগে রয়েছে কক্সবাজারের যে নিম্নাঞ্চল রয়েছে, বিশেষ করে 1 নম্বর ওয়ার্ডের সমিতিপাড়া, নাজিরার টেক থেকে শুরু করে কুতুবদিয়া পাড়া, এসব জায়গায় এখনো পানি নামেনি। একই সঙ্গে কক্সবাজারের যে উখিয়া উপজেলা রয়েছে, উখিয়া উপজেলার 5টি ইউনিয়ন এবং টেকনাফের যে বেশ কয়েকটি নিম্নাঞ্চল, সেখানে আসলে লাখো মানুষ এখনো পর্যন্ত পানিবন্দী হয়ে আছেন এবং তারা চরম দুর্ভোগ পোহাচ্ছেন, এই বিষয়টি বলা হয়েছে। তবে প্রশাসন পক্ষ থেকে যেটি বলা হচ্ছে, দ্রুত সময়ের মধ্যে শুকনো খাবার থেকে যে প্রয়োজনীয় যে কার্যক্রম সেটি তারা তৎপরতা চালাবেন। অন্যদিকে যে বৃষ্টিপাত কমে যাওয়ায় একটি পারদর্শী সংখ্যা রয়েছে, সেজন্য মাইকিং করা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসনের পক্ষ থেকে। তো এই ছিল আমার কাছে কক্সবাজার থেকে সবশেষ। আমরা এখন চলে যাচ্ছি চট্টগ্রামে আমাদের সহকর্মী প্রাত্যপ্রতিম বিশ্বাসের কাছে। টানা বর্ষণ হচ্ছে বন্দরনগরী চট্টগ্রামে, সেই সাথে কিন্তু বাতাসও রয়েছে। আসলে গতকাল শুক্রবার সকাল 9টা থেকে যে বর্ষণ শুরু হয়েছে, সেই বর্ষণ কিন্তু এখনো অব্যাহত রয়েছে। তবে একটি স্বস্তির খবর, যেটি আজকে ভোর থেকে কিন্তু চট্টগ্রামে এখনো পর্যন্ত কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বর্ষণ হয়নি। আসলে মুষলধারে বৃষ্টি হলে বন্দরনগরী চট্টগ্রামের যে নিচু এলাকাগুলো রয়েছে, বিশেষ করে আগ্রাবাদ এলাকায় পানির নিচে তলিয়ে যায়। এছাড়া নগরীর বুরাতপুর থেকে শুরু করে, বদ্দার থেকে শুরু করে চকবাজার,
প্রবর্তক মোড় বিভিন্ন জায়গায় কিন্তু পানির নিচে তলিয়ে যায় এবং সেক্ষেত্রে সাধারণ মানুষজনকে চরম ভোগান্তিতে পড়তে হয়। তো আজকে সকাল থেকে যেহেতু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হয়নি, সেক্ষেত্রে জনজীবনে আসলে স্বস্তি রয়েছে। তার কারণ হচ্ছে এখনো পর্যন্ত কিন্তু নগরীর যে প্রধান সড়ক কিংবা যে অলিগলিগুলোতে আসলে জলাবদ্ধতার সৃষ্টি হয় সেখানে সেভাবে কিন্তু আসলে আমরা দেখেছি পানি উঠেনি। বিভিন্ন জায়গায় যেসব নিচু এলাকা রয়েছে সেখানে কিছুটা কিন্তু জলজটের সৃষ্টি হচ্ছে, সেই বিষয়টা কিন্তু আমরা দেখছি। অন্যদিকে কিন্তু এই টানা বর্ষণ হলে চট্টগ্রামে যেটি সবচেয়ে বড় আশঙ্কার বিষয় থাকে আসলে পাহাড় ধসের সম্ভাবনা থাকে এবং আমরা জানি চট্টগ্রামের প্রায় 26টি পাহাড়ে কিন্তু অবৈধভাবে ঝুঁকিপূর্ণভাবে কিন্তু সাধারণ মানুষজন আসলে বসবাস করছে। তো সেক্ষেত্রে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে যাতে টানা বর্ষণ হলে যাতে যারা পাহাড়ে বসবাস করেন তারা যাতে নিরাপদ স্থানে চলে আসতে পারেন। কারণ আমরা জানি চট্টগ্রামে গতকাল থেকে যে বর্ষণ শুরু হয়েছে আজকেও সেই বৃষ্টি অব্যাহত আছে এবং আবহাওয়া অফিসের তথ্য মতে শনিবার রাত পর্যন্ত কিন্তু এই বর্ষণ হতে পারে। সেক্ষেত্রে টানা বর্ষণ হলে পাহাড় ধসের যে ঝুঁকি সেটি কিন্তু অনেকাংশেই বেড়ে যায় এবং সাধারণ মানুষজন বিশেষ করে চট্টগ্রামে যারা পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করছেন আমরা বিভিন্ন সময় দেখি প্রতি বছরই কিন্তু বর্ষায় পাহাড় ধসে কিন্তু প্রাণহানির ঘটনা ঘটে থাকে। তো সেক্ষেত্রে বলা যায় আজকে চট্টগ্রামে এখনো পর্যন্ত ভোর থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, মুষলধারে বর্ষণ এখনো হয়নি। তবে যদি মুষলধারে বৃষ্টি না হয় সেক্ষেত্রে নগরীতে জলাবদ্ধতা তেমন একটা আশঙ্কা নেই সেটি কিন্তু আমরা বলতেই পারি। এবং অন্যদিকে যারা পাহাড়ে বসবাস করছেন তারা নিরাপদে আশ্রয়ে আসবে, সেটি হচ্ছে এখন সবার প্রত্যাশা। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত নগরীর আগ্রাবাদ এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম প্রথমে কক্সবাজার, পরবর্তীতে চট্টগ্রাম থেকে। অন্য প্রসঙ্গ, আজ ঢাকা আসছে উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। দলের নেতৃত্বে থাকবেন মার্কিন অর্থ দপ্তরের সহকারী আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান। এদিকে ভারত হয়ে ঢাকায় আসবেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু। পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে আগামীকাল প্রধান উপদেষ্টার সঙ্গে হবে বৈঠক। সম্পর্ক জোরদারের পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে প্রথমবার বাংলাদেশ সফরে আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যানের নেতৃত্বে 6 সদস্যের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল শনিবার 2 দিনের সফরে ঢাকায় আসবেন। এছাড়া প্রতিনিধি দলে রয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু ও ইউএসএইডের এশিয়া বিষয়ক উপসহকারী প্রশাসক অঞ্জলি কৌর। এর মধ্যে লু ঢাকায় আসবেন ভারত হয়ে। পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে দুই দেশের সম্পর্ক জোরদার হবে এ সফরে, পাশাপাশি আলোচনায় গুরুত্ব পাবে নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। উচ্চ পর্যায়ের এ দলের সঙ্গে বহুমাত্রিক আলোচনা হবে বলে জানায় পররাষ্ট্র দপ্তর। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরা আগামী রোববার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এবং অর্থ ও বাণিজ্য উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। এদিন দুপুরে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলটির সদস্যরা পররাষ্ট্র সচিবের সঙ্গে মধ্যাহ্নভোজে অংশ নেবেন। বিকেলে প্রতিনিধি দলের নেতা যুক্তরাষ্ট্রের রাজস্ব দপ্তরের ডেপুটি আন্ডার সেক্রেটারি ব্রেন্ট নিউম্যান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে বৈঠকও করবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদার করতে যুক্তরাষ্ট্র প্রতিনিধি দলের এ সফর বেশ গুরুত্বপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে গণহত্যার দায়ে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হলেও তাকে ভারত থেকে ফিরিয়ে আনা সহজ হবে না বলে মনে করছেন আইনজীবীরা। তারা বলছেন এজন্য সরকার, ঢাকা দিল্লি কূটনৈতিক প্রচেষ্টা এবং বোঝাপড়া। চিফ প্রসিকিউটর বলছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সচল হলে পরোয়ানা জারির আবেদন করবেন তারা। তবে সবকিছু নির্ভর করছে সরকারের সদিচ্ছার উপর। আফজাল হোসেনের রিপোর্ট। আদালত ও থানা থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী 12 সেপ্টেম্বর পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে মামলা হয় 168টি। এর মধ্যে হত্যা মামলার সংখ্যা 147। এর মধ্যে ছাত্র জনতার আন্দোলন এবং 2013 সালের 5ই মে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে হত্যা, গণহত্যার অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে 15টি অভিযোগ জমা পড়েছে আন্তর্জাতিক
অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। শুরু হয়েছে তদন্ত। বিচারের জন্য প্রস্তুত করা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে ঘুরে ফিরে একটি প্রশ্নই সামনে আসছে, পার্শ্ববর্তী দেশে পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশে এনে কি বিচারের কাঠগড়ায় দাঁড় করানো সম্ভব? আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলছেন, ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ হলেই শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হবে। তবে তাকে ফিরিয়ে আনা না নির্ভর করবে সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ওপর। এটা সরকারের রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার হবে, কূটনৈতিক তৎপরতার অংশ হবে, সেটা সরকার যথাসময়ে গ্রহণ করবেন বলে আমরা মনে করি। আপাতত আমরা মনে করি যে ট্রাইব্যুনালটা গঠন হলে, যখন ফর্মালি এখানে কোনো মামলা দায়ের হবে, অভিযোগ দায়েরটা হবে, তারপরে আমরা নেসেসারি অর্ডারস চাবো এবং ট্রাইব্যুনালের সেই আদেশের আলোকে সরকার যদি কোনো পদক্ষেপ নিতে যান, সেক্ষেত্রে ট্রাইব্যুনালের আদেশের আলোকেই সেটা হবে। আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া মনে করেন, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা সহজ হবে না, কেননা শুধু আইনি প্রক্রিয়ায় নয়, এর সঙ্গে জড়িয়ে আছে কূটনৈতিক প্রচেষ্টা এবং দুই দেশের বোঝাপড়া। আমি বলছি না যে অসম্ভব, কিন্তু সেই ডিপ্লোম্যাটিক চ্যানেল, সেই আলাপ আলোচনা শুধুমাত্র গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেই আসলে তাকে ফিরিয়ে আনা যাবে বলে আমার কাছে মনে হয় না। সেটা ডিপেন্ড করবে দুই পক্ষের আলোচনার মধ্যে কূটনৈতিক সম্পর্কের ভারসাম্যের উপরে। ভারতের সঙ্গে বাংলাদেশের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। 2013 সালে হওয়া এই চুক্তির আলোকে দুই দেশই বেশ কয়েকজন বন্দীকে প্রত্যর্পণ করেছে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। আবারও বৃষ্টির খবর। নিম্নচাপের প্রভাবে রাজধানীতেও গুড়ি গুড়ি বৃষ্টি ও দমকা হাওয়া বইছে। এই মুহূর্তে আগারগাঁও এলাকায় আছেন রিপোর্টার রাশেদ বাপ্পি। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। যশোর এবং এর আশপাশে অবস্থানরত স্থল নিম্নচাপটি আজ সকালে গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়েছে এবং এর প্রভাবেই সারা দেশে কোথাও ভারী, কোথাও মাঝারি, আবার কোথাও হালকা বৃষ্টি হচ্ছে। এর প্রভাব মুক্ত নয় রাজধানী ঢাকাও। আমরা দেখছি সকাল থেকেই বৃষ্টি হচ্ছে। ঠিক এই মুহূর্তে বৃষ্টির পরিমাণ কম, তবে বলা যাচ্ছে না, কখনো বৃষ্টি একদমই নাই হয়ে যাচ্ছে, আবার কখনো হঠাৎ করেই বৃষ্টি শুরু হচ্ছে। যদিও এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং এই বৃষ্টির প্রভাবে যারা ঘরের বাইরে বেরিয়েছেন তারা কিছুটা বিপাকে পড়েছেন। যদিও বলে রাখা ভালো, গত কয়েকদিন ধরে রাজধানীতে বেশ তাপমাত্রা বেশি ছিল, ভ্যাপসা গরম ছিল এবং এ কারণে বৃষ্টি হওয়ায় অনেকে কিছুটা স্বস্তি প্রকাশ করেছেন। একটু জানিয়ে রাখি, আবহাওয়া অফিস থেকে যে তথ্য আমার হাতে রয়েছে সেটি শুরুতেই বললাম যে যশোর এবং এর আশপাশে অবস্থানরত স্থলে নিম্নচাপটি সামান্য উত্তর পশ্চিম থেকে অগ্রসর হয়ে ঘনীভূত হয়ে সকাল 9টায় এটি কিন্তু গভীর স্থলে নিম্নচাপে রূপ নিয়েছে এবং এটি আরও উত্তর পশ্চিম থেকে অগ্রসর হতে পারে এমনটি আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূল এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে এবং চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা এবং ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ স্থানে বা আশ্রয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি একটু বলে রাখা ভালো, এই বৃষ্টিপাতের কারণে বা নিম্নচাপের কারণে গত 24 ঘন্টায় সবথেকে বেশি বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারে 225 মিলিমিটার এবং তার আগের দিন কক্সবাজারে বৃষ্টিপাত হয়েছিল 378 মিলিমিটার। দুঃখিত, মিলিমিটার। আবারও বলে নেই, গত 24 ঘন্টায় 225 মিলিমিটার এবং এর আগের দিন ছিল 378 এবং যেটি ধারণা করা হচ্ছে যে আগামীকালও বৃষ্টি অব্যাহত থাকবে, তবে আগামী পরশু থেকে পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হয়ে যাবে এবং আমাদের প্রশ্ন ছিল এর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় যে ভারী বৃষ্টি হচ্ছে এর প্রভাবে বন্যার সম্ভাবনা আশঙ্কা রয়েছে কিনা। সেক্ষেত্রে আবহাওয়া অফিস বলছে যেহেতু বৃষ্টি আগামী পরশু দিনের মধ্যে থেমে যাবে, সেক্ষেত্রে খুব বড় কোনো আশঙ্কা এই মুহূর্তে বন্যার নেই। এই ছিল আমার কাছে আবহাওয়ার সবশেষ খবর। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম রাজধানীর আগারগাঁও থেকে। স্মরণকালের ভয়াবহ বন্যায় নোয়াখালীতে 250 কিলোমিটার সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেগমগঞ্জ লক্ষ্মীপুর মহাসড়কের বেগমগঞ্জ অংশে। 15টি রাস্তা সংস্কারে 20 কোটি টাকা ব্যয় হবে বলে জানিয়েছে সড়ক বিভাগ। দ্রুত সময়ে ব্যবস্থা নেয়ার আহ্বান চালক ও স্থানীয়দের। সাইফুল্লাহ কামরুলের তথ্য ও সাদ্দাম হোসেনের রকির ছবি নিয়ে রিপোর্ট। সড়কে ছোট বড় গর্ত, বৃষ্টি হলেই জমে পানি। এই চিত্র নোয়াখালীতে সাম্প্রতিক ভয়াবহ বন্যার পরের।
জেলা সড়ক বিভাগের ছোট বড় প্রায় 250 কিলোমিটার সড়কের এমন বেহাল দশা। সামান্য বৃষ্টি হলেই সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বেগমগঞ্জ চৌরাস্তা থেকে লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ পর্যন্ত আঞ্চলিক মহাসড়ক সহ অন্তত 15টি সড়কের এ অবস্থা। এছাড়া ড্রেনেজ ব্যবস্থা না থাকা ও অপরিকল্পিতভাবে পুকুর ও জলাশয় ভরাটের কারণে সরকারি অফিস, সদর হাসপাতাল, সিভিল সার্জন অফিস, জজ কোর্ট, শিশু পার্ক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও জমে থাকে পানি। প্রতিদিন একটা দুইটা রিক্সা অ্যাক্সিডেন্ট হয়। ব্যবসা বাণিজ্য থেকে শুরু করি এই রোডের জনগণের একদম খুবই দুর্ভোগ। আমরা মেডিসিনের গাড়ি, আমাদের ইমার্জেন্সি প্রধান কথা, এখানে প্রথমত 11টার ভিতরে আমরা হেডকোয়ার্টার মেডিসিন দেওয়ার কথা, এখন এখানে প্রায় 1টা বাজে। এখান দিয়ে গাড়ি তো যাওয়ার কথা, মানুষ হাইটেও যাইতে পারে না, রাস্তায় চলতে পারতেছি না আমরা। একবারে দুর্ভোগ যে দুর্ভোগের শেষ নাই। অতি সত্বর এই রাস্তাটা মেরামতের জন্য তত্ত্বাবধায়ক সরকারের বিশেষ অনুরোধ করছে। সড়কের বেহাল অবস্থার কথা স্বীকার করে সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জানান, বিশেষ বরাদ্দ না পেলে কাজ করা সম্ভব নয়। এখানে প্রায় 250 কিলো মতো রাস্তা আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। 70-80 কোটি টাকা মতো হয়তো লাগতে পারে যদি পুনরায় সবকিছু একদম ভালো করে করতে হয়। নোয়াখালী সড়ক বিভাগের দাবি, প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত করতে প্রায় 20 কোটি টাকা ব্যয় হবে। সময় সংবাদ, নোয়াখালী। সংরক্ষিত কোটায় বিগত সরকারের সময় শেখ হাসিনার গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাদের নামে প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়। রাজুক বলছে, কোটায় প্লট বরাদ্দের সরকারের নির্দেশ মানতে বাধ্য ছিল প্রতিষ্ঠানটি। যদিও ক্ষমতার অপব্যবহার করে প্লট দেয়াকে বেআইনি বলছেন নগর পরিকল্পনাবিদ। মাইমুনা হায়দারের চৌধুরী রিপোর্ট। পরিকল্পিত নগরী গড়ে তোলা আর সকলের বাসস্থান নিশ্চিতে রাজধানী জুড়ে বিভিন্ন প্রকল্পের আওতায় প্লট বরাদ্দ দিয়ে থাকে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ। এ সকল প্লট বরাদ্দের ক্ষেত্রে মানতে হয় নির্দিষ্ট নীতিমালা। তবে নির্দিষ্ট সংখ্যক প্লট বরাদ্দের ক্ষমতা সংরক্ষিত থাকে সরকারের হাতে, আর এ নিয়েই উঠেছে প্রশ্ন। ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন সময়ে সাবেক প্রধানমন্ত্রীর গাড়ি চালক, মন্ত্রী, এমপি, আমলাসহ নিজেদের পছন্দসই ব্যক্তিদের নামে বরাদ্দ দেওয়া হয় প্লট। রাজুক থেকে পাওয়া তথ্য মতে গত কয়েক বছরে পূর্বাচল, ঝিলমিল সহ 4টি প্রকল্পের আওতায় প্রায় 2000 প্লট বরাদ্দ দেওয়া হয়, যার মধ্যে শুধুমাত্র পূর্বাচলেই প্রায় 1000 প্লট বরাদ্দ দেওয়া হয় তৎকালীন আওয়ামী লীগ সরকারের নির্দেশে। সংরক্ষিত কোটায় প্লট বরাদ্দের কোনো এখতিয়ার নেই রাজুকের, এমনটি বলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তা। পুরো প্রক্রিয়াটি সরকারের নির্দেশনা অনুযায়ী হয়েছে বলেও দাবি রাজুকের। সরকারের একটা বিশেষ ক্ষমতা রয়েছে, সেই বিশেষ ক্ষমতা বলে যে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বরাদ্দ দিতে পারে, সেটা প্লট বরাদ্দ বিধিমালাতেই রয়েছে। সেই এখতিয়ার কেবলমাত্র সরকারের। এখানে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে চয়েস করার কোনো এখতিয়ারই নেই। এ ধরনের প্লট বরাদ্দে রাজুকের নীতিমালার সংস্কার প্রয়োজন উল্লেখ করে নগর বিশেষজ্ঞ বলছেন, পছন্দসই ব্যক্তির নামে প্লট বরাদ্দ দেয়া নিশ্চিতভাবেই ক্ষমতার অপব্যবহার ও বেআইনি। রাজুক বিভিন্ন সময় সংরক্ষিত কোটা নাম দিয়ে একটা কোটা আছে, সেটা রাজুকের বিধিমালাতে আছে। সেই কোটা দিয়ে 10% প্লট বরাদ্দ দেওয়ার সুযোগ ছিল, কিন্তু এই কোটাটার অপব্যবহার হয়েছে। রাজুকের যেটা আইন, সেটা হচ্ছে আপনার যদি ঢাকা শহরে কোনো ফ্ল্যাট থাকে, তাহলে এই ধরনের প্রকল্পে প্লট বরাদ্দ দেওয়ার বিধিবিধান নেই। পুরো বিষয়টাই তৈরি করা হয়েছিল কাউকে খুশি করার জন্য। আমাদের যে সংবিধান যে আমাদের রাষ্ট্রকে যে ক্ষমতা দিয়েছে, সেই ক্ষমতার আসলে সেটা আমরা অপপ্রয়োগ। 2018 থেকে 2021 সালের মধ্যে বরাদ্দ হওয়া 285 প্লটের 149টি বরাদ্দ পান তৎকালীন আওয়ামী লীগ সরকারের এমপি, দলীয় নেতাকর্মী ও উচ্চ পর্যায়ের আমলারা। ইতোমধ্যে পূর্বাচলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে 60 কাঠা জমির বরাদ্দ বাতিল চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। গেল 5 আগস্টের পর থেকে অর্ধেকের নিচে নেমে এসেছে বাংলাদেশ থেকে ভারতগামী ফ্লাইট। বাংলাদেশিদের ভিসা দেওয়ার হার কমিয়ে দেওয়ায় যাত্রী খরায় ভুগছে বলে জানিয়েছে এয়ারলাইন্সগুলো। বিশ্লেষকরা বলছেন, ক্ষতি হচ্ছে দুদেশেরই। কূটনৈতিকভাবে সমস্যা সমাধানের সরকারকে পরামর্শ তাদের। জিন্নাতারা যশোর রিপোর্ট। ঢাকা চট্টগ্রাম থেকে ভারতগামী ফ্লাইটগুলোর যাত্রী খরায় ভোগার মোটামুটি ধারণা মেলে পরিসংখ্যানের দিকে নজর দিলেই। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঢাকা টু কলকাতা রুটে সপ্তাহে 14টির জায়গায় যাচ্ছে মাত্র 7টি ফ্লাইট। ঢাকা টু চেন্নাই রুটে সপ্তাহে 4টি কমে যাচ্ছে 3টি। ঢাকা টু দিল্লি রুটে সপ্তাহে 7টির জায়গায় যাচ্ছে 4টি।
অন্যদিকে ইউএস বাংলা ঢাকা টু কলকাতা রুটে 14টির জায়গায় চলছে মাত্র 6টি ফ্লাইট। ঢাকা চেন্নাইয়ের 11টির জায়গায় সপ্তাহে ঢাকা ছেড়ে যাচ্ছে মাত্র 5টি ফ্লাইট। যাত্রী খরায় বন্ধ হয়ে গেছে চিটাগং কলকাতা রুটের ফ্লাইট। এয়ারলাইন্সগুলো বলছে এ বাস্তবতায় ভারতে ফ্লাইট পরিচালনা করতে গিয়ে ব্যয় তুলতেই হিমশিম খেতে হচ্ছে, আর তাই বাধ্য হয়ে কমাতে হয়েছে ফ্লাইটের সংখ্যা। সর্বাধিক ফ্লাইট পরিচালনা ছিল আসলে বাংলাদেশ থেকে ইন্ডিয়ার যে বিভিন্ন গন্তব্য, লাইক ঢাকা থেকে কলকাতা, চিটাগং থেকে কলকাতা এবং ঢাকা চেন্নাই রুটে। ভিসা স্বল্পতার জন্য আসলে আমাদের এই ফ্লাইটগুলোকে রিডিউস করতে হয়েছে। মোটামুটি আমাদের 45-30% এরকম যাচ্ছে। পরিচালন ব্যয়টা আমরা মিনিমাইজ করছি, যে ফ্লাইট ফ্রিকোয়েন্সিটা কমায় নিয়ে আসছি। এ অবস্থার জন্য ভিসা দেওয়ার ক্ষেত্রে ভারতের কড়াকড়িকে দায়ী করছে এয়ারলাইন্সগুলো। খোঁজ নিয়ে জানা গেছে 5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে হাসিনা সরকারের পতনের পর ঢাকায় কিছুদিন ভিসা কার্যক্রম বন্ধ রাখে ভারতীয় দূতাবাস। পরে সীমিত আকারে চালু করা হলেও বাংলাদেশিদের দেয়া হচ্ছে শুধুমাত্র চিকিৎসা ও জরুরি ভিসা। বিশেষজ্ঞরা বলছেন ভারতীয় ভিসার নীতির এই কড়াকড়িতে ক্ষতি হচ্ছে বাংলাদেশ ভারত দুই দেশেরই। নেতিবাচক প্রভাব দীর্ঘস্থায়ী হওয়ার আগেই কূটনৈতিকভাবে সমাধানের পরামর্শ দিয়েছেন তারা। এয়ারলাইনগুলোর উপরে একটা প্রভাব ডেফিনেটলি পড়েছে। এয়ারলাইনগুলোর জন্য এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রুট ছিল। আমরা শুধু ক্ষতিগ্রস্ত হচ্ছি তা না, কিন্তু ভারতীয় ব্যবসা কিন্তু প্রচুর ক্ষতি, তাদের এয়ারলাইনগুলো ক্ষতির সম্মুখীন হচ্ছে। উভয় দেশের যারা যথাযোগ্য কর্তৃপক্ষ আছেন তারা এগুলো বিবেচনা করে আবার সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আমি মনে করি। বাংলাদেশ থেকে ভারতের বিভিন্ন রুটে বর্তমানে ফ্লাইট পরিচালনা করছে বাংলাদেশের বিমান বাংলাদেশ, ইউএস বাংলা, নভো এয়ার এবং ভারতের ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া ও ভিস্তারা এয়ারলাইন্স। জিন্নাতারা জশোয়া, সময় সংবাদ, ঢাকা। সরবরাহ সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে স্বাভাবিক হতে শুরু করেছে ভোগ্যপণ্যের যোগান। এতে অধিকাংশ আমদানি পণ্যের দাম নিম্নমুখী, তবে এখনও বেচাকেনা কম বলে দাবি ব্যবসায়ীদের। অনেক বিশ্বাসের ক্যামেরায় ফেরদৌস লিপির রিপোর্ট। দেশের বিভিন্ন অঞ্চলে উৎপাদিত ভোগ্যপণ্যের সঙ্গে সমুদ্র ও স্থলবন্দর থেকে আমদানি হওয়া পণ্য বোঝায় সারি সারি ট্রাক, কাভার্ড ভ্যান। চলছে লোড আনলোডিং, মোকামগুলো ভর্তি বস্তায়। এমন কর্মচাঞ্চল্য দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে। গত জুলাই আগস্টে রাজনৈতিক পট পরিবর্তন আর এরপরে বন্যার বিধ্বস্ততা কাটিয়ে নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক হতে শুরু করেছে দেশের এই বড় পাইকারি বাজারে। গত এক সপ্তাহের চেয়ে দাম নিম্নমুখী বেশ কিছু ভোগ্যপণ্যের, তবে এখনো তুলনামূলক চড়া দামের কারণে পাইকারিতে বেচাকেনা জমজমাট নয় বলে দাবি ব্যবসায়ীদের। বেচা বিক্রি কম, মাল থাকা সত্ত্বেও মানুষ কিনতে পারতেছে না। যেখানে আমরা সারাদিনে 50 বস্তা বা 100 বস্তা পর্যন্ত বিক্রি টার্গেট থাকে, সেখানে দাম কমলে বরঞ্চ সেটা 10 বস্তা আসে যায়। বিভিন্ন ধরনের সমস্যা ছিল, এখন কিছুটা কেটে উঠতে পারতেছি ইনশাল্লাহ। আশা করি আরও স্বাভাবিক হবে, পণ্যের দাম স্থিতিশীল চলে আসবে। আলু, পেঁয়াজের আমদানি শুল্ক কমানোয় বাজারে সরবরাহ বেড়েছে, সেই সঙ্গে দাম কমেছে এই দুটি পণ্যের। এছাড়া কমতির দিকে রসুন ও আদার দামও। বন্যা দুর্গত এলাকার জন্য সবাই কিনে নিছে, বাজারে মাল ছিল না। এখন যেহেতু আবার মাল আসছে, আবার বাজারটা কমে গেছে। ইন্ডিয়ান পেঁয়াজটা কম আসতেছে, কম বলতে মানে দৈনিক আপনার এখানে 2-3 গাড়ি করে ঢুকে। এদিকে ডিউ অর্ডারের বিপরীতে মিলগুলো থেকে 2-1 দিনের মধ্যে তেল ও চিনির সরবরাহ পাচ্ছেন ব্যবসায়ীরা। ফলে বাজারে এই দুটি পণ্যের সরবরাহ স্বাভাবিক। তবে এক সপ্তাহের ব্যবধানে চিনির দাম কমলেও সব ধরনের ভোজ্য তেলের দাম মণপ্রতি 50 থেকে 60 টাকা পর্যন্ত বেড়েছে। চিনি বাজার কমতির দিকে, গতকাল থেকে আজকে চিনি বাজার মনের উপর 40 টাকা দর কমে গেছে। স্বাভাবিক সময়ে খাতুনগঞ্জে প্রতিদিন গড়ে 400 থেকে 500 পণ্যবাহী ট্রাক আসা যাওয়া করে। গেল এক মাসে নানা সংকট কাটিয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজার খাতুনগঞ্জে ভোগ্যপণ্যের সরবরাহ বেড়েছে, ফলে দরদামে কিছুটা প্রভাব পড়তে শুরু করেছে। তবে এখনও নিয়ন্ত্রণে আসেনি নিত্যপণ্যের। এক্ষেত্রে সাধারণ মানুষের দাবি সরকারের কঠোর পদক্ষেপ নেয়ার। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে ফেরদৌস লিপি, সময় সংবাদ। সৌদি আরবে প্রবাসী বাংলাদেশিদের জন্য চালু হলো ই পাসপোর্ট সেবা। শুক্রবার রিয়াদে বাংলাদেশ দূতাবাসে ই পাসপোর্টের কার্যক্রম উদ্বোধন করা হয়। আবেদনকারীরা 5 বছর বা 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং আবেদন প্রাপ্তির 1 মাসের মধ্যে ই পাসপোর্ট সরবরাহ করা যাবে। আরিফুর রহমানের রিপোর্টে বিস্তারিত।
দক্ষিণ এশিয়ার প্রথম এবং বিশ্বের 119তম দেশ হিসাবে বাংলাদেশে ই পাসপোর্ট সেবা চালু হওয়ার পর ধারাবাহিকভাবে বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশ দূতাবাসগুলোতে এর কার্যক্রম শুরু হয়। এর ধারাবাহিকতায় শুক্রবার 46তম দূতাবাস হিসেবে সৌদি আরবের রাজধানী রিয়াদে ই পাসপোর্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। এদিন দূতাবাসে বিভিন্ন শ্রেণী পেশার প্রবাসী বিশিষ্ট ব্যক্তি, পেশাজীবী, মিডিয়া ব্যক্তিত্ব সহ নানা শ্রেণী পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশ নেন। চার্জ দ্য অ্যাফেয়ার্স এস.এম. রকিবুল্লাহর সভাপতিত্বে এই অনুষ্ঠানে ঢাকা থেকে আগত ই পাসপোর্ট প্রকল্পের কর্মকর্তা ও কারিগরি দল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ঢাকা থেকে আগত সহকারী প্রকল্প পরিচালক মেজর সুমিরিয়ার সাদিকিন জানান, আবেদনকারীরা 5 থেকে 10 বছর মেয়াদের জন্য আবেদন করতে পারবেন এবং 1 মাসের মধ্যেই ই পাসপোর্ট সরবরাহ করা হবে। জন্ম তারিখ এবং জন্মস্থান, এই 5টা তথ্য আপনার যদি আগের পাসপোর্ট, আপনার এনআইডি অথবা বার্থ রেজিস্ট্রেশন এবং আপনার চাহিদাকৃত ই পাসপোর্টের তথ্যের মধ্যে মিল থাকে, তাহলে যে ডেলিভারি ডেট দেওয়া হবে তার আগেই আপনি আপনার হাতে পাবেন। যে কেউ এই পাসপোর্টটাকে এখন আর মেলিং এর বা এটাকে করতে পারবে না, এটা জালিয়াতি কোনো করতে পারবে না। অনুষ্ঠানে ই পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ প্রকল্পের উপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। উদ্বোধন শেষে কয়েকজন আবেদনকারীকে ই পাসপোর্ট এনরোলমেন্ট স্লিপ দেওয়া হয়। এছাড়া এক আবেদনকারীর কাছে প্রথমবারের মতো ইলেকট্রনিক ট্রাভেল পাস সরবরাহ করে দূতাবাস। ই পাসপোর্ট সেবা দেওয়ার জন্য এরই মধ্যে রিয়াদ বাংলাদেশ দূতাবাসে 20টি বুথ স্থাপন করা হয়েছে। আমাদের পাসপোর্ট অনুযায়ী আকামার নাম আরিফুর রহমান, সময় সংবাদ, সৌদি আরব। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নিম্নচাপের প্রভাবে রাজধানী সহ সারা দেশে বৃষ্টি, জলাবদ্ধতা। কক্সবাজারে কয়েকদিনের ভারী বর্ষণে অধিকাংশ নিম্নাঞ্চল প্লাবিত, ভোগান্তি চরমে। ব্রেন্ট নেইম্যানের নেতৃত্বে ঢাকায় উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল। বিকেলে বসবেন ডোনাল্ড লু। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক, গুরুত্ব পাবে দ্বিপাক্ষীয় বিষয়। এবং গ্রেফতারি পরোয়ানা জারির পরও শেখ হাসিনাকে ভারত থেকে ফেরানো কঠিন হবে বলছেন আইনজীবীরা। বিচার নিশ্চিতে ঢাকা দিল্লি কূটনৈতিক তৎপরতা বাড়ানোর পরামর্শ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।